নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী প্রচেত গুপ্ত রচিত ৩ নম্বর চিঠি। শ্রী প্রচেত গুপ্ত বর্তমান যুগের একজন অত্যন্ত সফল এবং জনপ্রিয় লেখক। শ্রী প্রচেত গুপ্তের জন্ম ১৯৬২ সালের ১৪ই অক্টোবর কলকাতায়। আজ পড়ছি ৩ নম্বর চিঠির প্রথম পর্ব। আরেকটি কথা, আপনাদের যদি আমার গল্প পড়া ভালো লাগে, আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। ধন্যবাদ। এখন পড়া শুরু করছি ৩ নম্বর চিঠির প্রথম পর্ব। চিঠি দু রকমের, রেখে দেওয়া চিঠি এবং ফেলে দেওয়ার চিঠি। এছাড়াও কারো কারো আছে আরও একরকম চিঠি আসে, ৩ নম্বর চিঠি। ৩ নম্বর চিঠি খুবই সমস্যা করে। সেই চিঠি রাখাও যায় না, আবার ফেলাও যায় না। আমি ৩ নম্বর চিঠি পেয়েছি। এই চিঠি আমাকে যথেষ্ট সমস্যায় ফেলেছে। ঘটনা একটু গোড়া থেকেই বলি। প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজকাল আমি সন্ধেটা বাড়ির বাইরে কাটাতেই চেষ্টা করছিলাম। সব দিন যে পারছিলাম এমন নয়, তবে কিছুদিন পারছিলাম। ৩ বাড়িতে টিউশন, বই পাড়ায় প্রুফ দেখার পরও যেদিন দেখি সন্ধে কাটেনি, সেদিন সোজা চলে যাচ্ছিলাম গঙ্গার ধারে, জাদুঘরের বারান্দায় অথবা চক্র রেলের স্টেশনে। এসব জায়গায় বসে সন্ধে হওয়া দেখতে চমৎকার লাগে। মনে হয় কে যেন আজলা করে খানিকটা অন্ধকার ভারী যত্নে ফেলছে কলকাতার ওপর। ভাবছিলাম কটা দিন সুন্দরবন বা বেতলার জঙ্গলে গিয়ে পা ঢাকা দেব। খরচাপাতি নিয়ে চিন্তা নেই, সামান্য টাকা পকেটে পুরে বড় ধরনের ভ্রমণে বেরিয়ে পড়ার মধ্যেও শুধু রোমাঞ্চ নয়, একটা নির্মল প্রশান্তিও রয়েছে। বাড়ির বাইরে পা দিলেই নিজেকে কেমন দার্শনিকের মতো মনে হয়। যদিও জঙ্গলে পালানোর পেছনে অন্য কারণ আছে। বাঘের হাত থেকে বাঁচা। শুনেছি জঙ্গলে আজকাল হু হু করে বাঘ কমছে। যদিও জঙ্গলে পালানোর পেছনে অন্য কারণ আছে। বাঘের হাত থেকে বাঁচা। শুনেছি জঙ্গলে আজকাল হু হু করে বাঘ কমছে। বছর শেষে গোনাগুনতির সময় সংখ্যায় জল মেশাতে হচ্ছে। বাঘেরা পর্যন্ত আপত্তি তোলার জায়গায় চলে এসেছে। বলা যায় না, হয়তো কোনোদিন ওরা প্রতিবাদ মিছিল বের করবে, জমায়েত ডাকবে ক্যানিং রেল স্টেশনের মাঠে, টিভি চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করবে। ময়লদা, শুনতে পাচ্ছ ময়লদা? হ্যালো, আমি মঞ্জুলিকা বলছি। হ্যালো। প্রিয় দর্শক মণ্ডলী, সুদূর ক্যানিং থেকে আজ আমরা আপনাদের বাঘেদের মোদ্দা কথা, জঙ্গলে আর বাঘের সেই ভয় নেই। বাঘের ভয় আছে আমার বাড়িতে, আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িতে। আর এ কারণেই আমার রাত করে বাড়ি ফেরার আগে গলির মুখে পটলবাবুর হোটেল থেকে রাতের খাবার কিনে নিই। পটলবাবুর দোকানের নাম হচ্ছে মাছ ভাতের হোটেল। মজার কথা হলো, এখানে ভাতও পাওয়া যায় না, মাছও পাওয়া যায় না, শুধু রুটি তরকারি আর ডালের ব্যবস্থা। শনিবার করে ডিমের ঝোল হয়। 3টের বেশি রুটি নিলে 8খানা পেঁয়াজ ফ্রি। আমি বেশিরভাগ দিনই কাগজে মুড়ে 4টে রুটি আর মাটির ভাঁড়ে হয় ডাল নয় তরকারি নিয়ে নিই। ইচ্ছে থাকলেও একসঙ্গে দুটো নিতে পারি না। যারা এখানে ধার বাকিতে খাবার কেনে, তাদের জন্য পটলবাবু কিছু মিল পিছু মাত্র 1টা করে ভাঁড় বরাদ্দ করেছেন। সেদিন রুটির মোড়ক হাতে বাড়িতে পা দিয়েই মনে হলো কিছু একটা গোলমাল হয়েছে। গোলমালটা কি? অন্ধকার উঠোন পেরিয়ে নিজের ঘরের সামনে আসতে আসতেই ঘটনা পরিষ্কার হলো। যাবতীয় প্রবাদ মিথ্যে প্রমাণ করে এত রাতে আমার ঘরের সামনে মোড়া পেতে বাঘ বসে আছে। শুধু বসে আছে না, একটা তাল পাতার হাত পাখা নেড়ে সেই বাঘ হাওয়া খাচ্ছে। পাখায় আওয়াজ হচ্ছে ফস ফস ফস। এই বাঘের নাম শ্রী গোকুলচন্দ্র বড়াল। ইনি আমার বাড়িওয়ালা।
একথা সকলেরই জানা যে 7 মাস ভাড়া বাকি থাকলে বাড়িওয়ালা আর বাড়িওয়ালা থাকে না, বাঘ হয়ে যায়। ভাড়াটা দেখলেই মুখ খিঁচিয়ে নখ দাঁত বের করে আসে। গোকুলবাবুও দাঁত বের করলেন, তবে মুখ খিঁচিয়ে নয়, একগাল হেসে। বাবা সাগর, এই ফিল্ডে বুঝি বাবা? আমি ভয় পেলাম। এই সময় বাড়িওয়ালার হাসি অতি মারাত্মক জিনিস। মনে হয় ড্রাকুলা হাসছে। শুধু মনে হয় কেন, এই সময় যদি বড় হাঁ করে মানুষটার দাঁতের পাটি পরীক্ষা হয়, তাহলে নির্ঘাত দেখা যাবে 5th আর 8th ক্যানেল দুটো ড্রাকুলার রক্তচোষা দাঁতের মতো একটু বড়ও হয়ে গেছে। সাধারণত এই পরীক্ষার সাহস কোনো ভাড়াটিয়াই পায় না। যাই হোক, আমার হৃৎপিণ্ড থমকে দাঁড়ালো। গোকুলবাবু কি আজ রাতেই ঘর ছেড়ে দিতে বলবেন? বলতেই পারেন। বেরিয়ে যাও এখনই, মালপত্র যা আছে নিয়ে কেটে পড়ো। একথা বলার পক্ষে 7 মাসের ভাড়া বাকি মোটেও কম সময় নয়। সত্যি কথা বলতে কি, এই কথাটা না শোনার জন্যই কদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আজও ধরা পড়ে গেলাম। সন্ধ্যের বদলে বাঘ চলে এসেছে গভীর রাতে। একটা কিছু বলে ম্যানেজ করতেই হবে। এই রাতে বাড়ি থেকে বের করে দিলে কেলেঙ্কারি। গঙ্গার ধারে মাঝরাতে একা গিয়ে বসা যায়, কিন্তু আলনা তক্তপোষ নিয়ে গিয়ে কি বসা যায়? সেক্ষেত্রে টহলদারি পুলিশের রিয়াকশন কি হতে পারে? আলনা চোরদের প্রতি পুলিশের আচরণ কেমন? আমি বড় করে হাসলাম, বানানো হাসি সবসময় সত্যি হাসির থেকে বড় হয়। বললাম, হ্যাঁ মেসোমশাই, এই ফিরলাম, তবে বেরিয়ে যাব আবার। গোকুলবাবু হাসলেন আশ্চর্যজনকভাবে। সেই হাসি দেখতে মধুর। এত রাতে আবার কোথায় বেরোবে ভাই? রাত বেরোতে শহরের পথঘাট ভালো নয়। কখনো বাবা কখনো ভাই সম্বোধনে ঘাবড়ে যাচ্ছি। লোকটা হাসছে কেন? পেছনে নিশ্চয়ই বড় কোনো কান্নাকাটির ব্যাপার আছে। কথায় আছে, হাসির পর কান্না। বেশি হাসির পর নিশ্চয়ই বেশি কান্নাই আসবে। মনকে শক্ত করে গোকুলবাবুর কায়দায় মধুর করে হাসার চেষ্টা করলাম। একেবারেই হলো না। আসলে রুটির প্যাকেট আর তরকারির ভাড়টা ঝামেলায় ফেলেছে। এগুলো রাখবো কোথায়? রুটিটা না হয় প্যান্টের পকেটে ঢুকিয়ে নেওয়া যাবে, কিন্তু ভার? বন্দুক থেকে ঘুষ, পৃথিবীর বড় বড় সব কিছুই পকেটে লুকোনো যায়, সামান্য তরকারির ভার লুকোনো যায় না। গলা ছাড়া দিয়ে বললাম, আর বলবেন না মেসোমশাই, আজ আবার নাইট ডিউটি পড়ে গেল। কাজের বড্ড চাপ, ওভারটাইম করতে হচ্ছে। তবে ওই একটা নিশ্চিন্তি, টাকাটা বেড়েছে। বুধবার নাগাদ বেতন পেয়ে যাব। রাতের দিকেই পাবো মনে হয়। ঠিক করেছি, অত রাতে আর আপনাকে বিরক্ত করব না। বৃহস্পতিবার একেবারে ভোরে আপনি ঘুম থেকে ওঠার উপরেই গিয়ে ভাড়া দিয়ে আসবো। গোকুলবাবু চোখ সরু করে মন দিয়ে পুরোটা কথা শুনলেন। তারপর একটা কথাও না বলে আবার হাত পাখা নেড়ে হাওয়া শুরু করলেন। এই লক্ষণ ভালো নয়। মিথ্যে ধরে ফেললে মানুষ অনেক সময় চুপ মেরে যায়। গোকুলবাবুর ক্ষেত্রে নিশ্চয়ই সেটাই হলো। আমি আরও একটু নার্ভাস হলাম। বললাম, ভালো আছেন মেসোমশাই? মাসিমার সাইটিকার ব্যথাটা কমেছে? আসলে আমি হাবিজাবি বকে মানুষটার মন অন্যদিকে ঘোরাতে চাইছিলাম। পরের মিথ্যেটা বানিয়ে ফেলার জন্য খানিকটা সময় দরকার। বাবা সাগর, সামান্য বাড়ি ভাড়ার জন্য রাত দিন তোমাকে আর এত পরিশ্রম করতে হবে না। মিথ্যে বলার পরিশ্রম, আবার পালিয়ে বেড়ানোর পরিশ্রম, তোমার ডবল খাটুনি হয়ে যাচ্ছে। তাই অনেক ভেবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা তোমাকে জানাবার জন্যই এত রাত পর্যন্ত আমার এখানে বসে থাকা। দরকার হলে সারা রাত বসে থাকতাম। উফ, গরমটা কেমন পড়েছে দেখেছো? পড়বারই কথা। সেদিন কাগজে পড়লাম থর ডেজার্ট নাকি প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ছে। ভাবতে পারো, প্রতি বছর 1 ইঞ্চি। কলকাতায় আসতে কীরকম সময় লাগবে হিসেব করে বলো তো। আমি এবার 2 পা এগিয়ে এলাম। বললাম, বলবো মেশামশাই, নিশ্চয় বলবো। তবে আপনি দয়া করে আজই কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না। বিশ্বাস করুন, বৃহস্পতিবারই আপনি ভাড়া পেয়ে যাবেন। বকেয়া 7 মাস তো পাবেনই, মনে হচ্ছে 2-1 মাস অগ্রিমও দিয়ে আসতে পারবো।
বৃহস্পতিবার ভোরেই ফ্লাইটে বৃহস্পতিবার ভোরের ফ্লাইটেই আমার এক বান্ধবী স্টেটস থেকে আসছে, দীপা। দীপা ব্রিলিয়ান্ট মেয়ে, কেমিস্ট্রিতে তাক লাগানো রেজাল্ট ছিল। রেজাল্ট বের হলো আর আমেরিকা টুক করে তুলে নিয়ে চলে গেল। জানেন তো মেসমশাই, এখনকার ব্রিলিয়ান্ট ছেলে মেয়েদের উপর আমেরিকার কনস্ট্যান্ট ওয়াচ থাকে, কেউ পালাতে পারে না। এখানে কেমিস্ট্রি নিয়ে পড়লেই ওখানে গিয়ে দীপা লাইন বদলেছে। এখানে কেমিস্ট্রি নিয়ে পড়লেও ওখানে গিয়ে দীপা লাইন বদলেছে। মিশিগান ইন্টারনেট ডিজাইনের ফাটাফাটি কাজ করেছে। ওর স্পেশালাইজেশন হলো বাথরুম ডিজাইন, মূলত কমোড নিয়ে ওর কাজ। আপনি তো জানেনই মেসমশাই, বাইরে সবাই স্পেশালাইজেশনে বিশ্বাস করে, সেখানে আমাদের মতো সব জান্তাগিরি চলে না। সেই সুযোগটাই নিয়েছে দীপা। ব্রিলিয়ান্ট মেয়ে সে, কোন দুঃখে সে সুযোগ হাতছাড়া করবে বলুন তো? বাথরুমে কমোডের পজিশন, রং, ম্যাটেরিয়াল নিয়ে জোর কাজ শুরু করে দিয়েছে। সেদিন শুনলাম ফার্ম টার্ম খুলে নাকি হইচই কাণ্ড বাঁধিয়েছে। ওখানে কোন লোকাল পেপার ইন্টারভিউয়ারও বেরিয়েছে, সঙ্গে দীপার হাসি মুখের ছবি। ছবির তলায় ক্যাপশন, কমোড কুইন অফ মিশিগান। আমি মেল করে ইন্টারভিউটা পাঠাতে বলেছিলাম, এলে অবশ্যই আপনাকে দেখাবো। কথা থামিয়ে অল্প ঘাড় কাত করে হাসলাম। উত্তরে গোকুলচন্দ্র বড়াল কাশলেন। খুক খুক আওয়াজ হলো। দম নিয়ে আমি ফের শুরু করি, এবার দ্বিগুণ উৎসাহে। তাহলে আপনাকে সবটা খুলেই বলি। আপনি তো বাইরের কেউ নন, আপনাকে লজ্জা কি? কোনো লজ্জা নেই। ঘটনাটা হয়েছে কি জানেন মেসমশাই, ওই দীপাকে আমি একসময় কিছু টাকা ধার দিয়েছিলাম, অনেক আগে, সেই কলেজে পড়ার সময়। এতদিন পরে সেসব কথা আমি বেমালুম ভুলে গেছি, কিন্তু ওর মনে আছে। ভালো মেয়ে তো, তাই উপকারের কথা মনে আছে। দীপা জানিয়েছে কলকাতায় এসেই টাকাটা শোধ দিতে চায়। ঠিক করেছি সেদিন একেবারে এয়ারপোর্টেই চলে যাব। ওকে রিসিভ করাও হবে আর টাকাটাও নেওয়া হবে। সমস্যা একটাই, ফট করে ডলার না দিয়ে বসে। মেসমশাই, আপনার কি ডলার অ্যাকাউন্ট আছে? কথা শেষ করে আমি অধীর আগ্রহে বাড়িওয়ালার দিকে তাকিয়ে রইলাম। টানা এতটা মিথ্যে বলে আমি হাঁপিয়ে উঠেছি। গোকুলবাবু শেষবারের মতো হাসলেন। ঠোঁটের ফাঁকে সে হাসিটা ধরে রেখে মোড়া থেকে উঠলেন, হাত পাখা নাড়ানো বন্ধ করেছেন। সাগর, তোমার মিথ্যে বলার ক্ষমতা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি হলে ব্রিলিয়ান্ট মিথ্যেবাদী। আমেরিকা যে কেন তোমার উপর কোনো ওয়াচ রাখেনি সেটাই আশ্চর্যের। এদেশ তোমার জন্য নয়। যাই হোক, রাত বাড়ছে, এবার তুমি আমার সিদ্ধান্তটা শুনে নাও। আমি ঠিক করেছি যতদিন তুমি ভাড়া দিতে না পারো ততদিন আমি তোমার ঘরে তালা দিয়ে রাখবো। এর জন্য বিকেলে 56 টাকা দিয়ে একটা তালা কিনে এনেছি। খারাপ তালার 2টো করে চাবি থাকে। একটা হাতছাড়া হয়ে যেতে পারে, যার জন্য তালা চাবি হয়তো তার কাছেই চলে আসে। ব্যাস, তখন তালা হয়ে যান নিরর্থক। ভালো তালার চাবি হয় মাত্র একটা। এই যে তালাটা তুমি এখন তোমার ঘরের দরজা আটকানো দেখতে পাচ্ছ, সেটা হলো ভালো তালা। এর চাবি মাত্র একটা এবং সেটা এখন আমার পকেটে। তুমি ঘরে ঢুকতেও পারবে না, আবার মালপত্র নিয়ে পালাতেও পারবে না। তোমার মালপত্র সেফ রইল, আবার আমিও সেফ রইলাম। ব্যবস্থাটা কেমন বলো তো? তোমাকে তাড়ানোও হলো না, আবার রাখাও হলো না। মুখ ফিরিয়ে দেখি সত্যি ঘরে তালা ঝুলছে। ভালো তালা নয়, আমার চেহারার মতোই রোগাভোগা। না, আর কিছু করার নেই। সব কায়দাই ফেল করলো। তাও শেষ চেষ্টার জন্য খড়কুটো চেপে ধরতে গেলাম। মানুষ কি এরকমই করে? শেষ নিঃশ্বাস জেনেও আরও একবার বাতাস নেওয়ার জন্য হাঁ করে। মেসোমশাই, তালা মনে হচ্ছে ভালো নয়, টেনে টুনে দেখে নিয়েছেন তো? তালা নিয়ে তোমার কোনো চিন্তা নেই সাগর। সিকিউরিটি হলো টপ প্রায়োরিটির ব্যাপার। তুমি আমার সঙ্গে চালাকি করতে যেও না। এবার তুমি ধরা পড়ে গেছো। আমি খানিকটা কাতর ভঙ্গিতে বললাম, আমি বলছিলাম কি মেসোমশাই, আজকের রাতটার জন্য একটা কনসিডার করলে হতো না? এক বস্ত্রে বেরিয়ে যাওয়াটা কেমন হবে? খুবই নিষ্ঠুর ঘটনা হবে। গোকুলবাবু চোখ বড় করে বললেন, কি বলছো সাগর? পৃথিবীর
বহু বড় বড় মানুষ এক বস্ত্রে ঘর ছেড়েছেন, গৌতম বুদ্ধের কথাই তুমি ভাবো না। অতিরিক্ত বস্ত্র তো দূরের কথা, স্ত্রী পুত্রই পড়ে রইল, তিনি গৃহত্যাগ করলেন। আহা, তারপর ধরো গিয়ে তোমার সম্রাট অশোক এক বস্ত্রে বেরিয়ে গেলেন ধর্মপ্রচারে, যায়নি? আমাকে কি আপনি ওদের মতো হতে বলছেন মেসমশাই? খানিকটা বিরক্ত হয়ে বললাম। না, বলছি না। আমি অত বড় উজবুক নই যে তোমার মতো একজন কর্মহীন ফালতুকে ওদের মতো হতে বলবো। তোমাকে এক বস্ত্রে ঘর ছাড়তে হবে না। তুমি এখন থেকে ওপরে আমার সঙ্গে থাকবে। তোমার মাসিমা সব ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আর কথা না বাড়িয়ে ভালো ছেলের মতো চলে এসো দেখি। রাত অনেক হয়েছে। তোমার সঙ্গে দাঁড়িয়ে রসিকতা করার মতো সময় পেয়েছি। তোমার সঙ্গে দাঁড়িয়ে রসিকতা করার মতো সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ। ওপরে থাকবো? ওপরে থাকবো মানে? নিশ্চয় আরও কোনো ভয়ঙ্কর পরিকল্পনা আছে। গোকুলবাবুর কাজের লোক শম্ভুর চেহারা সন্নামার্কা। মারধর দেবে নাকি? নাকি মাছ সিঁড়ি থেকে ধাক্কা মারবে? ছাদে তুলে ফেলে দিতেও পারে। আশ্চর্য কিছু নয়। আমি এখন কি করব? পালাবো? সেটা কি ঠিক হবে? মনে হয় না ঠিক হবে। এত রাতে এক যুবক কলকাতার রাজপথ দিয়ে হাতে তরকারির ভার নিয়ে ছুটছে, দৃশ্যটা কেমন হবে? আমি বন্দির মতো গোকুলবাবুর সঙ্গে অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। এমনই বন্দি নয়, অনশনবন্দি। উঠোনের একপাশে রাখা ময়লা ফেলার টবে হাতের রুটি আর ঠান্ডা হয়ে যাওয়া ভাতটা ছুঁড়ে ফেলেছি। মনে মনে আরও বড় বিপদের জন্য তৈরি হচ্ছি। এই সময় খাওয়া অতি তুচ্ছ ঘটনা। গোকুলবাবু আমাকে নিয়ে সোজা চলে গেলেন একেবারে 3 তলায়, ছাদের ঘরে। আর সেই ঘরে ঢুকেই চমকে গেলাম। এটা কি দেখছি? যা দেখছি তা কি সত্যি? ঘোর কাটাতে সময় লাগলো। ছাদের ঘর পরিষ্কার করা হয়েছে। সিঙ্গেল খাটে পাট ভাঙা সাদা চাদর, মাথার বালিশে নতুন ওয়ারের কোণে ফুলকাটা নকশা। খাটের পাশে টেবিলটি, প্লাস্টিকের জগে জল, সঙ্গে উল্টানো গ্লাস। মাথার উপর ফ্যান তো ঝুলছেই, তাছাড়া পায়ের কাছে টুলের উপর আরেকটা টেবিল ফ্যান ঘুরছে বনবনিয়ে। সম্ভবত তেলা মাথায় তেল দেওয়ার মতো হাওয়া মাথায় হাওয়া দেওয়ার আয়োজন। রক্ষা একটাই, ওই পাখার হাওয়া কম, আওয়াজ বেশি। এ যে এলাহি কারবার! বাপরে, শুধু আমার জন্য? শুধু ঘর নয়, খানিক পরেই শম্ভু এলো হাতে খাবার প্লেট নিয়ে। আমার দিকে আগুন দৃষ্টি হেনে টেবিলে রেখে গেল ঠকাস আওয়াজে। এসব কি হচ্ছে? আমার শুধু লজ্জা করছে না, ভয়ও হচ্ছে। ফাঁসির আগে যত্ন আত্মীর কথা অনেক পড়েছি, কিন্তু ছাদ থেকে ফেলে দেওয়ার আগে বন্দিকে এমন খাতির করা হয় সে কথা জানি না। কাপা হাতে প্লেটের ঢাকনা তুললাম। দারুণ, দুর্দান্ত ধোয়া ওঠা গরম রুটি, পোস্তর তরকারি আর ডিমের ডালনা। ডিমের সাইজ দেখে মনে হচ্ছে হাঁসের ডিম। শম্ভু আমার অপরিচিত কেউ নয়, সে বাড়িওয়ালার কাজের লোক। উঠোনে উঠতে নামতে প্রায় দেখা হচ্ছে। আমি হে হে ধরনের কায়দায় বললাম, কি ব্যাপার রে শম্ভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। শম্ভু ধমক মেরে বলল, এতে আবার বোঝা না বোঝার কি আছে? রুটি ডিমের ডালনা তো এই ক্লাসে রুটি ডিমের ডালনা তো 8 ক্লাসের অঙ্ক নয় যে খাওয়ার আগে আপনাকে বুঝতে হবে ভাগ হবে না যোগ হবে। কথা না বাড়িয়ে খেয়ে ফেলেন। অনেক রাত হয়েছে, আপনার সঙ্গে ফালতু কথা বলার টাইম নেই। যত সব আদিক্ষেতা। মাঝরাতে ভাড়াটেকে তুলে এনে এই কি কাণ্ড শুরু হয়েছে? খাওয়ার পর বাসনটা সিঁড়ির কাছে নামিয়ে দেবেন। ইচ্ছে করলে বাথরুম গিয়ে 2 মগ জল গায়ে ঢেলে নিতে পারেন, তবে বেশি জল খরচ করবেন না। ভাড়াটেদের জল খরচের হাত বেশি। কথার ভঙ্গি খুবই অপমানজনক, কিন্তু শম্ভুর কথায় আমার অপমান হলো না। বাড়িওয়ালার কাজের লোক ভাড়া বাকি পড়া ভাড়াটের সঙ্গে এর থেকে অনেক বেশি খারাপ ভঙ্গিতে কথা বলে। এ তো কিছুই নয়, তুচ্ছেরও তুচ্ছ। তাছাড়া বেচারিকে ডবল খাটতে হচ্ছে, একটু গজগজ তো করবেই। কিন্তু ব্যাপারটা কি? এসবের মানে কি? রাতে ছাদ থেকে না ফেললেও কাল সকালে নিশ্চয়ই এরা আমাকে পুলিশের হাতে দেবে। চুরি টুরির একটা মিথ্যে কেস থাকবে। পুলিশ চিরকালই সত্যি চোরের চেয়ে মিথ্যে চোর ধরায় বেশি খুশি হয়। যা হয় হবে,
সামনে খাবার ফেলে রেখে গালে হাত দিয়ে ভাবতে বসার মতো ক্ষমতা সাগর বাবাজির এখনো হয়নি। খিদেতে পেট জ্বলছে। চট করে বাথরুমে ঢুকে স্নান সেরে এলাম। বাথরুমে তোয়ালে, কাঁচা পাজামা, ফতুয়া ঝুলছিল, সঙ্গে মোড়কে নতুন সাবান। আমি সাবান দিয়ে ভালো করে স্নান সারলাম, সঙ্গে গুনগুন করে দেশাত্মবোধক গান। ছেড়ে দাও কাচের চুড়ি বঙ্গনারী, কবু হাতে আর পারো না। জাগো গো ও জননী ও ভগিনী, মোহের ঘুমে আর থেকো না, ছেড়ে দাও। লক্ষ্য করে দেখেছি যাদের নতুন সাবান মাখার সুযোগ কম, তাদের ক্ষেত্রে দেশাত্মবোধক গানের সঙ্গে নতুন সাবান ভালো কাজ দেয়। খাওয়া সেরে খাটের উপর বসে পা দোলাতে লাগলাম। রুটি সংখ্যায় বেশি ছিল। আহা, যত্ন করে দিয়েছে, ফেলতে খারাপ লাগে। পেটটা একটু ভার ভার লাগছে। একটা পান পেলে ভালো হতো। পান চাওয়াটা কি ঠিক হবে? কথাটা ভেবেই নিজেরই লজ্জা করলো। আসলে কেমন একটা নেমন্তণ বাড়ি লাগছে। ভয় ভয় ব্যাপারটাও কেটে গেছে। কাল কি হবে? গোকুলবাবু মারধর দেবেন না পুলিশ ডাকবেন? এসব ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামাতে ইচ্ছে করছে না। মনের ভিতরে একটা দার্শনিক ভাব জেগেছে। মনে হচ্ছে সপ্তম আশ্চর্যের তালিকায় নাম নেই, তবু পৃথিবীতে আশ্চর্যতম জিনিসটির নাম হলো মানব জীবন। বাড়িওয়ালা ঘর থেকে বের করে জামাই আদর করে নিজের ঘরে এনে তুলেছেন। এরপরও জীবন আশ্চর্য না হলে আর কি আশ্চর্য হবে? পা দোলাতে দোলাতেই চারিদিকে তাকালাম। অদ্ভুত মনে হচ্ছে না? এই বাড়িটাই একটা অংশে এতদিন কাটিয়েছি। বাড়িটাই যেন নতুন লাগছে। একই ছাদ, একই মেঝে, অথচ মানুষের আচরণের কারণে কেমন বদলে গেছে। ঘরের একদিকে বড় জানালা, জানালার শেষ হলে ছাদ। বাহ, এমন চমৎকার একটা ছাদ আছে জানাই তো ছিল না। রাতে ছাদে কিছুক্ষণ পায়চারি করলে কেমন হয়? কতকাল যে ছাদে পায়চারি করা হয়নি। আগামীকাল ফাঁসি না হলেও ভয়াবহ কিছু যে একটা ঘটবে তাতে কোনো সন্দেহ নেই। এই যত্নের বাড়াবাড়ি কখনো শুধু হতে পারে না। আজ রাতটা একটু এনজয় করে নেওয়া উচিত। মনুসংহিতায় লেখা আছে, আনন্দের পরে আসে দুঃখ, দুঃখের আগে আনন্দ নিয়ে এলে কেমন হবে? আজ এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ।